नमस्कार बंधुरा आसन्न रेलवे ग्रुप डी और एनटीपीसी परीक्षार कथा माथाय रेखे आज থেকে আমি শুরু করতে চলেছি অঙ্কের স্পেশাল ক্লাস। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করি। দেখো প্রথম অঙ্ক কি বলছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 30% এবং 37% কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম। খুব সুন্দর অঙ্ক বন্ধুরা। কি বলেছে, তৃতীয় একটা সংখ্যার চেয়ে 30% কম আর 37% কম, তাহলে তৃতীয় সংখ্যাটা ধরে নাও 100, তাহলে তৃতীয় সংখ্যাটাকে ধরে নাও 100। প্রথম সংখ্যাটা কি বলছে 30% কম, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে, 100 থেকে 30 কম মানে 70, তাহলে প্রথম সংখ্যাটা হয়ে যাবে বন্ধুরা 30% কম মানে হয়ে গেল কত 70, এটা 30% কম, 30% কম। আর তৃতীয় সংখ্যাটা বলছে কত পার্সেন্ট কম, 37% কম। দ্বিতীয় সংখ্যাটি বলছে 37% কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে 37% কম মানে বলো তো 37% কম মানে কত হবে 63, 100 থেকে 37 বাদ দিলে 63। প্রশ্নে চেয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হচ্ছে বন্ধুরা 63 আর প্রথম সংখ্যাটি কত 70, তাহলে কত কম দ্বিতীয় সংখ্যাটি 70 থেকে 63 কত কম 7 কম। কার থেকে, দ্বিতীয় সংখ্যার থেকে, তাহলে দ্বিতীয় সংখ্যা কত 70, তাহলে 70 আর যেহেতু শতকরা বলেছে তাহলে 100 দিয়ে গুণ করো, বেশ হয়ে গেল 7 10 70, 10 10 100, তাহলে 10% কম কোন সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে 10% কম। খুব সুন্দর অঙ্ক বন্ধুরা। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো এরপরে কিন্তু একটা খুব সুন্দর অঙ্ক আছে, 3 to the power 65 ইন্টু 6 to the power 59 ইন্টু 7 to the power 71 এর একক সংখ্যাটি কত। কত কত আছে, 3 to the power 65 ইন্টু 6 to the power 59 ইন্টু 7 to the power 71 এর একক স্থানীয় অঙ্কটি কত, একক স্থানীয় অঙ্কটি কত। খেয়াল করো, দেখো তিনের যে পাওয়ারগুলো যদি আমরা ভাঙি, দেখো 3 মাথায় 1 মানে কত 3, 3 পাওয়ারে 2 মানে কত 9, 3 পাওয়ারে 3 মানে কত 3টা 3 বার গুণ, 3 পাওয়ারে 2 মানে 3টা 2 বার গুণ, 3 3 9, 3 পাওয়ারে 3 মানে 3টা কত বার গুণ 3 বার গুণ, তাহলে 3 3 9 3 9 27, তাহলে 3 পাওয়ারে 3 মানে হয়ে গেল 27। আর 3 পাওয়ারে 4 মানে কত হবে বলো তো, আরেকটা 3 গুণ হবে কার সাথে 27-এর সাথে, তাহলে 3 27 কত হয়ে গেল 81। আচ্ছা এখন খেয়াল করো 3 to the power 5 মানে কত, 21 সাথে আবার কত গুণ হবে 3 গুণ হবে, তাহলে 3 1 কে 3, 3 8 24, মানে খেয়াল করো এই যে 3 সংখ্যাটা 3 পাওয়ার যে 65 যে 3 সংখ্যাটা 3 পাওয়ারের আকার যখন আসছে কতবার পর পর আসছে, দেখো 4 বার পর পর আসছে, দেখো 3 দেখো একক স্থানে দেখো 3, দেখো 3 পাওয়ারে 4 বার হয়ে গেল, তারপর আবার 3 এলো, এরকম করে আবার 5 6 7 8 হতো, তারপরে বারে যখন 9 আসতো তখন কি হতো বলো তো, আবার সেই 3 আসতো একক স্থানীয় অঙ্কে। দেখো একক স্থানীয় অঙ্কে কত আছে 3 এসছে, এখানে প্রথমে 3 পর 1 মানে 3 ছিল, তারপরে 9 এলো, তারপরে একক স্থানীয় অঙ্কে 7 এলো, তারপরে 1 এলো, তারপরে কত হলো 3 এলো, তাহলে প্রতি 4 বার অন্তর অন্তর যদি পাওয়ারগুলোকে 4 বার অন্তর অন্তর কি আসছে 3 আসছে পাওয়ারে, তাহলে 4 বার অন্তর অন্তর যেহেতু 3টা আসছে, তাহলে কি করবো যে পাওয়ারে 65 আছে ওকে আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 দিয়ে 65কে ভাগ করি, 4 16 কত হয়ে গেল 64, 1 এই 1 যেটা অবশিষ্ট থাকছে সেটা আমি এর পাওয়ারে লিখবো 3 পাওয়ারে, তাহলে 3 পাওয়ার আমি লিখে দেবো কত 1। একই রকমভাবে দেখো 6 পাওয়ারে তুমি যে কোনো সংখ্যায় নাও না কেন পাওয়ারে, 6 পাওয়ারে যে কোনো সংখ্যা নাও না কেন 6 পাওয়ারে সেই 6 আসবে গুণ করলে, দেখো 6 পাওয়ারে যদি আমি 1 নিই 6, 6 পাওয়ারে 2 নিলে 6 6 36 কত, সেই 6 একক স্থানাঙ্ক সবসময় 6 আসতে থাকবে। 6 পাওয়ারে যদি তুমি 3 নাও তাহলে কত 216, সেই একক স্থানাঙ্ক 6 আসছে, তাহলে 6 পাওয়ারে যা খুশি সংখ্যা হোক আমার সেই একক স্থানীয় অঙ্ক আমার 6 আসবে। এরপর গুণ 7 পাওয়ারে 71, একই রকম হবে দেখো যদি 7 পাওয়ারে যদি 1 দিই তাহলে কত 7, 7 পাওয়ারে 2 দিলে কত 49, 7 পাওয়ারে 3 দিলে কত একক স্থানীয় অঙ্ক কত আসবে, সাথে যদি 7 গুণ করে আমি 7 9 63 মানে 3 আসবে। আচ্ছা 7 পাওয়ারে যদি আমি 4 দিই, 3 এর সাথে 7 গুণ করো তাহলে 3 7 21 1 আসবে। দেখো এরপর 7 পাওয়ারে যদি 5 দিই তাহলে 1 সাথে 7 গুণ করো, তাহলে 7 থেকে 7, মানে এটাও প্রতি 4 বার অন্তর অন্তর কি হচ্ছে এই 7 সংখ্যাটা আসছে। দেখো প্রতি পাওয়ারে যখন 4 1 2 3 4 করে যাচ্ছি, তারপরে আমার এই একক স্থানীয় অঙ্ক 7 আর 7 পাওয়ার 5 দিলে একক স্থানীয় অঙ্ক 7 আসছে। তাহলে এটা কি করবো আমি 71কে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 71 যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখো 4 14 56, 4 7 68, আচ্ছা
4 17 কত হয়ে গেল 68, অবশিষ্ট থাকলো 3। এখন কি করব, এই 7-এর পর এই যে ভাগশেষ আছে 3, এই 3টা আমি লিখে দেবো। তাহলে দেখো একক স্থানাঙ্ক কত আসবে এখন, 3 6 18, 18 ইন্টু 7-এর পরে 3 মানে কত, 7-এর পরে 3 মানে একক স্থানাঙ্ক 3 আসে, তাহলে সে একক স্থানাঙ্কটা লেখো 3, তাহলে 3 আসবে কত 54, তাহলে 54 একক স্থানাঙ্ক কত হলো 4। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে একক স্থানাঙ্ক কত 4। আশা করি বন্ধুরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বারবার ভিডিওটা পজ করে দেখে চলে আসো, আরেকবার দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারো। তাহলে একক স্থানাঙ্ক হলো বন্ধুরা এই প্রশ্নের উত্তর 4। তো চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো বন্ধুরা খুব সুন্দর একটা অঙ্ক আছে, সূত্র পড়ে যাবে এটা, দেখো বীজগণিতের 569 প্লাস 163 তার হোল স্কোয়ার মাইনাস 569 মাইনাস 163 তার হোল স্কোয়ার বাই 569 ইন্টু 163। দেখো যদি আমি এটাকে এ ধরি, অর্থাৎ 569কে যদি এ ধরি আর 163কে যদি বি ধরি, তাহলে সূত্রটা কীরকম আসছে দেখো, সূত্রটা আসছে তোমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ বি। দেখো এ বি এলো তো, তাহলে দেখো কী হলো, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ বি। তাহলে এ ধরেছি 569কে আর বি ধরেছি কত 163কে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এটার একটা সূত্র আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে হয়ে যায় 4ab। তাহলে এটা হয়ে গেল কত 4ab বাই কত ab। তাহলে আর এ মানে এই যে 569 ইন্টু 163 আমাদের কোনো লেখার প্রয়োজনই নেই, কেন বলো তো, এই যে দেখো ab ab কেটে গেল, বেশ কত পড়ে থাকলো 4। তো যদি আমি লিখতাম যে 4 ইন্টু 569 ইন্টু 163 বাই কত ছিল 569 ইন্টু 163, সেই কেটেই যেত, কোনো কিছু থাকতো না, সেই 4-এর উত্তর। তো আমার এগুলো লেখার কোনো প্রয়োজনই পড়লো না। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, যদি সূত্রটা মনে রাখতে পারো অবশ্যই অঙ্কটা বন্ধুরা 1 সেকেন্ড উত্তর। চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো তারপরে অঙ্ক কি বলেছে বন্ধুরা, সোজা অঙ্ক তবুও কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। একটা টেবিল 950 টাকায় কিনে 1140 টাকায় বিক্রি করা হলো, তাহলে লভ্যাংশ কত টাকা হলো। তাহলে বন্ধুরা টেবিলটির ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে বলো তো, 950 টাকা, অর্থাৎ সিপি বলে দেওয়া আছে কত 950 টাকা হলো, আর বিক্রয় মূল্য করা আছে কত বলা আছে 1140 টাকা। তাহলে এসপি অর্থাৎ সেলিং প্রাইস হয়েছে কত 1140 টাকা। তাহলে তার কত টাকা প্রফিট হয়েছে, অর্থাৎ লাভ হয়েছে কত টাকা বলো তো, প্রফিট সমান কত হয়েছে 1140, তার থেকে বাদ দাও 950, তাহলে কত 0 5 9 14 9 10 1 11 190 টাকা তার হয়েছে প্রফিট। এই সবসময় খেয়াল রাখবে বন্ধুরা, লাভ বাকি সবসময় নির্ভর করে কার উপর বলো তো, ক্রয় মূল্য টাকাটা, অর্থাৎ ক্রয় মূল্যের উপর, অর্থাৎ তুমি কত টাকায় কিনেছো মালটা তার উপর সবসময় নির্ভর করে। অর্থাৎ তোমার 950 লাভ হয়ে গেল কত টাকা 190 টাকা, তাহলে 950 টাকায় লাভ হয়ে গেল কত 190 টাকা লাভ হলো বন্ধুরা 950 টাকায়। তাহলে যেহেতু বলেছে 17 লাভ কত, তাহলে 100 দিয়ে গুণ করে দাও, বেশ 190 পাচ্ছে কত 5 995, একটা 0 5 20 100, তাহলে হয়ে গেল কত পার্সেন্ট 20%, তাহলে 20% হয়ে গেল কি এই প্রশ্নের উত্তর। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো কি বলেছে, 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3:5:2:5:3 ভাগ করে দেওয়া হলো, দ্বিতীয় শ্রমিকের ভাগ কত। তাহলে কত টাকা হচ্ছে বন্ধুরা, টোটাল 6400 টাকাটা 3 জন বন্ধুর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, কি অনুপাতে 3:5:2 কত আছে বলো তো 5:3। বন্ধুরা এটাকে প্রথমে কি করবে, সরল অনুপাতে আনবে। কি করবে বলো তো, দেখো 2 এর নিচে অর্থাৎ 2 এর হরে কত মানে কত ধরে নেবো আমি 1 আছে, তাহলে 3 1 আর 5 লসাও কত হয় বলো তো 15 হয়। তাহলে 3 এর 5 এর সাথে সেই আমি 15কে গুণ করবো, অনুপাত যদি এগুলো মনে মনে গুণ করার চেষ্টা করবো বন্ধুরা, যখন প্র্যাকটিস খুব বেশি হবে মনে মনে তোমরা করতে পারবে। দেখো তাহলে 2 এর সাথে কত গুণ হবে 15 গুণ হবে, লসাগুর অনুপাত 5/3 ইন্টু কত 15, তাহলে 5 3 15 কাটাকাটি করো, তাহলে 3 3 9 অনুপাত 15 2 কত 30 অনুপাত 3 5 15 5 5 25, তাহলে কত হয়ে গেল দেখো। এরপর দেখো কি বলেছে 6400 টোটাল টাকা আছে, তাহলে এই যে অনুপাতগুলোকে আমি যোগ করি তাহলে কত ভাগ হচ্ছে বলে তো 30 9 হয়ে গেল 39, 39 আর 25 যোগ করে গেল বন্ধুরা 74, সরি 39 আর 25 যোগ করে গেল 64। তাহলে এই 64 ভাগের মান দেওয়া আছে কত বলো তো 6400 টাকা, তাহলে হয়ে গেল কত 6400 টাকা। তাহলে 1 ভাগের মান কত বলো তো, 1 ভাগের মান 100 টাকা। এখন বন্ধুরা খেয়াল করো প্রশ্ন যেটা বলেছে যে দ্বিতীয় শ্রমিকের ভাগ কত টাকা পড়লো, তাহলে দ্বিতীয় শ্রমিক কত পেয়েছে 30 ভাগ, আর 1 ভাগ মানে যদি বন্ধুরা 100 টাকা হয় তাহলে 30 ভাগের মান কত, তাহলে 3 1 3 আর একটা 0 2টা 0 3টা 0, তাহলে 3000 টাকা। 1 ভাগের মান যেহেতু 100 টাকা, তাহলে 30 ভাগের মান হয়ে গেল 3000 টাকা। বন্ধুরা এটাই হলো উত্তর, খুব সুন্দর চুটকির সমাধান। চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো কি বলছে, ত্রিভুজের বাহুগুলির অনুপাত, একটা ত্রিভুজের অঙ্ক আছে বন্ধুরা এখানে, ত্রিভুজের বাহুগুলির অনুপাত 1/3 অনুপাত 1/4 অনুপাত 1/5,
ত্রিভুজটির পরিসীমা 94 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুটি কত? দেখো খুব সুন্দর অঙ্ক বন্ধুরা। বাহুগুলোর অনুপাত দেওয়া আছে কত বলো তো? 1/3 অনুপাত 1/4 অনুপাত 1/5। তাহলে এটা কি করবো? আমি প্রথমে সরল অনুপাত করে নেবো। কি করবো? 3, 4 আর 5 লসাগু করে নেবো। তাহলে 3, 4, 5 লসাগু কত? লসাগু করা আমি নিয়ম তোমাদের তো বলেছি বন্ধুরা। দেখো সব থেকে বড় সংখ্যা আছে কত? 5 এখানে। তাহলে 5-এর এমন একটা গুণিতক নেবো সব থেকে ছোট, যেটা 3 দ্বারা ভাগ করা যাবে, 4 দ্বারা ভাগ করা যাবে, 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে লসাগু কত হবে? 5 12 যদি আমি 60 গণি, তাহলে 60কে দেখো 3 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও ভাগ করা যাবে। তাহলে 3, 4, 5 লসাগু হয়ে গেল কত? 60। তাহলে 1/3 × 60 মানে দেখো যদি 1/3 × 60 করি, তোমরা এগুলো বন্ধুরা মনে মনে করার চেষ্টা করো। দেখো এটা যখন প্র্যাকটিস করবে তখন মনে মনে অবশ্যই পারবে। তাহলে কত? 3 20 60, 1/3 × 60 মানে 3 20 60। তাহলে এখানে হয়ে গেল কত? 20, 4 15 60, কাটাকাটি করলে কত হয়ে গেল? 15। তাহলে 15 আর 5-এর সাথে 60 কাটাকাটি করলে হয়ে গেল কত? 12 হয়ে গেল 12। এখন কি বলেছে? পরিসীমা দেওয়া আছে কত বলো তো? 94 সেন্টিমিটার। ত্রিভুজের পরিসীমা কি হয়? একটা ত্রিভুজ যদি আমি অঙ্কন করি, এই ত্রিভুজের পরিসীমা কি? 3টে বাহুর যোগফল, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, 3টে বাহুর যোগফল হয়ে গেল কি তাদের পরিসীমা। তাহলে যদি আমরা এই অনুপাতগুলোকে যোগ করি তাহলে দেখো কত হচ্ছে? 20 আর 15 হয়েছে 35, 35 12 হয়ে গেল 47। তাহলে টোটাল 47 ভাগের মান দেওয়া আছে কত? পরিসীমাটা 47 ভাগের মান দেওয়া আছে কত? 94। তাহলে 1 ভাগের মান কত বলো তো? 94/47 মানে কত? 2। আর প্রশ্নে চেয়েছে যে ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুটির মান কত? তাহলে সবচেয়ে ছোট বাহুটার মান কত ভাগ? দেখো 20 15 12, সবচেয়ে ছোট বাহুটা কত? 12 ভাগ। তাহলে 1 ভাগের মান যদি আমরা 2 পাই, তাহলে 12 ভাগের মান কত হবে? 12 × 2 = 12 × 24। তাহলে 24 হয়ে গেল বন্ধুরা এই প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সকলে অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো এরপর বন্ধুরা একটা আছে ত্রিকোণমিতির অঙ্ক। বন্ধুরা এখনকার দিনে যে রেলের পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো থাকছে, গ্রুপ ডি বা এনটিপিসি বলো, সব ধরনের সিলেবাসটা করার চেষ্টা করছে। ত্রিকোণমিতি, পরিমিতি, বীজগণিত, পাটিগণিত তো থাকছে সবচেয়ে বেশি পরিমাণে। তো তার সাথে সাথে কিন্তু অল্প স্বল্প করে সব কিছুই কভার করার চেষ্টা করছে। তো চলো দেখো এখানে একটা এখন ত্রিকোণমিতির অঙ্ক আছে, তোমরা খুব ভালোভাবে খেয়াল করো আর চেষ্টা করো, অবশ্যই পারবে। দেখো সুন্দর করে কত আছে? sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। বন্ধুরা এটা কিচ্ছু নেই, অঙ্কটা যতক্ষণ না তোমরা এগুলো মানগুলো মনে রাখতে পারবে অঙ্কটা কোনোভাবে বন্ধুরা সম্ভব নয়। তো বন্ধুরা ত্রিকোণমিতির এই মানগুলো মনে রাখার আমি অন্য আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিও তোমাদের পরিষ্কারভাবে বলে দেবো যে সূত্রগুলো এই মানগুলো তোমরা কীরকমভাবে মনে রাখবে এগুলোর মান। তো বন্ধুরা এখন আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো এগুলো। দেখো sin 60 ডিগ্রির মান বন্ধুরা কী বলো তো? প্রথমে সাইনের এই যে 0 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয় আর 90 ডিগ্রি হয়। শুধুমাত্র আমি তোমাদের সাইনেরটা বলছি আর কসেরটা বলে বন্ধুরা বলে দিচ্ছি। দেখো সাইন, এখানে সাইনের ক্ষেত্রে সাইন 0 ডিগ্রির মান হয় 0, 30 ডিগ্রির মান হয় 1/2, 45 ডিগ্রির মান হয় 1/√2, সাইন 60 ডিগ্রির মান হয় বন্ধুরা √3/2 আর সাইন 90 ডিগ্রির মান হয় 1। বন্ধুরা খেয়াল করো, দেখো সাইন 0 ডিগ্রির মান হয় 0, 30 ডিগ্রির মান হয় 1/2, 45 ডিগ্রির মান হয় 1/√2, 60 ডিগ্রির মান হয় √3/2 আর 90-এর মান হয় 1। এরপর কসের ক্ষেত্রে কেমন হয় বলতো? কস 0 ডিগ্রির মান হয় এই দিক থেকে আসবে, সাইন তো যখন এই দিক থেকে গেল কসটা ওই দিক থেকে আসবে, তাহলে কস 0 ডিগ্রির মান হবে কত? এই 1। কস 30 ডিগ্রির মান হবে কত? √3/2, √3/2। কস 45 ডিগ্রির মান হবে কত? ওই একই জায়গায় এখানে কভার করছে, তাহলে 1/√2। আচ্ছা এরপর পড়ছে cos 60 ডিগ্রির মান হবে কত? 1/2 আর cos 90-এর মান হবে কত? এই 0। তাহলে বন্ধুরা খেয়াল করবে, যদি একটা তোমরা মনে রাখো যে sin 0 ডিগ্রির মান 0, sin 30-এর মান 1/2, sin 45 1/√2, sin 60 √3/2, sin 90 1। তাহলে দেখো cos-এর ক্ষেত্রে কি হবে? 0 ডিগ্রির সাথে যদি আমি সবসময় টার্গেট রাখবে আমাকে 90 ডিগ্রি আনতে হবে, তাহলে 0 ডিগ্রির সাথে যদি আমি 90 ডিগ্রি যোগ করি তাহলে আমার 90 আসবে। তাহলে cos 0 ডিগ্রি সেই মানটা হবে যেটা sin 90-এর মান। দেখো sin 90-এর মান যেটা 1 সেটা cos 0-এর মান। এরপর দেখো cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রি মানে sin 60 ডিগ্রি যে মানটা সেটা হবে cos 30 ডিগ্রির মান। দেখো sin 60 ডিগ্রির মান হয়েছে কত? √3/2, তাহলে cos 30 ডিগ্রির মান হবে কত? √3/2। বুঝতে পেরেছো? এরপর দেখো cos 60 ডিগ্রির মান কত হবে বলতো? যেটা sin 30-র মান সেটাই cos 60-র মান। দেখো sin 30-র মান কত? 1/2 আর সেটাই cos 60-র মান কত? 1/2। বুঝতে পেরেছো? তাহলে দেখো অঙ্কটা কিচ্ছু নেই, sin 60-র মান কত বলতো? √3/2, √3/2 ইন্টু cos 30-র মান কত? দেখো cos 30-র মান কত? √3/2 প্লাস cos 60-র মান কত? 1/2 ইন্টু sin 30-এর মান কত? 1/2। অঙ্কটা কিচ্ছু নেই বন্ধুরা, তাহলে √3 গুণ করে কত হয়ে গেল? 3
আর 2 দুগুণে হয়ে গেল 4 প্লাস 1 1 1 বাই 2 দিয়ে 4, তাহলে হয়ে গেল লসাগ করলে হয়ে গেল কত 4, তাহলে 3 প্লাস 1 মানে 4, 4 বাই 4 মানে হয়ে গেল বন্ধুরা 1 হয়ে গেল বন্ধুরা এই প্রশ্নের উত্তর। কোনো কিছু নেই বন্ধুরা অঙ্কটা। তো চলো এরপর নেক্সট অঙ্কের দিকে আসি। দেখো কি বলছে, যদি একটি ভগ্নাংশের লবের 20% বৃদ্ধি করা হয় এবং হর কমান হয় 10%, তাহলে ভগ্নাংশটির মান হয় 16/21। তাহলে ভগ্নাংশটি প্রথমে কত ছিল? তাহলে ভগ্নাংশের ধরনের বন্ধুরা x/y, x/y ধরনের ভগ্নাংশটি আমার হচ্ছে x/y। লবকে 20% বৃদ্ধি করা হলো। 20% বৃদ্ধি করার অর্থ কি? 100টা বেড়ে হয় 120, তাহলে এক্সকে বৃদ্ধি পেয়ে কত হবে? দেখো 20% বৃদ্ধি পাওয়ার অর্থ হল যদি আমার ভগ্নাংশটা 100 থাকে, তাহলে 100 থেকে বেড়ে হবে কত? 120। তাহলে 1 থেকে বেড়ে কত হবে? 120/100। আর ভগ্নাংশের লবটা কত ছিল? x ছিল, তাহলে x থেকে বেড়ে কত হবে? 120/100 ইন্টু এক্স, ইন্টু না দিয়ে আমি কীভাবে লিখে দিচ্ছি 120x/100। একই রকমভাবে যখন বাড়ছে তখন দেখো যেহেতু 20% বাড়ছে তখন 120 হলো, তাহলে কমলে কি হবে? 10% কমছে মানে কত? এখানে 90 হবে। তাহলে ভগ্নাংশটার লবটা 20% বাড়ছে, তাহলে 20% বেড়ে কত হয়ে গেল লব বলো তো? 120x/100। একই রকমভাবে যদি হরটা কমে যায় কত পার্সেন্ট? 10%, তাহলে কত হবে? 10% কমে মানে কত? 90 হবে। তাহলে একই রকমভাবে 90 হবে, আর এই ওয়াই হবে বাই কত? 100। এই যে নতুন এই ভগ্নাংশটা বলেছে কত? 16/21। কিচ্ছু নেই বন্ধুরা, 16/21। চলো দেখো 100 100 কেটে যাবে নিচে নিচে, তাহলে উপরে কত পড়ে? 90 ছিল। তাহলে দেখো এই 0 0 কেটে গেল, তাহলে দেখো কত হয়ে গেল? 3 3 9, 3 4 12, তাহলে 4x/3y সমান হয়ে গেল 16/21। এরপর কাটাকাটি করো, 4 4 16, 3 7 21, তাহলে x/y সমান পড়ে গেলো কত? 4/7। তাহলে 4/7 হয়ে গেল বন্ধুরা এই প্রশ্নের উত্তর। তোমরা যদি একটু কাটাকাটি এখানে না বুঝতে পারো, তাহলে একবার বন্ধু এই ক্যালকুলেশন তো আশা করি তোমাদের হয়তো যারা বুঝতে পারছে তারা ভালো কথা, কিন্তু যারা একটু বুঝতে প্রবলেম মনে করলে তাদের ক্ষেত্রে আমি আরেকবার বন্ধুরা এটা কষে দেখিয়ে দিচ্ছি। দেখো কি ছিল? 120x/100, এই যে লবটা বেড়ে হয়েছিল 120x/100 বাই এই বড় বাইটা, এই লম্বাই বাইটা, বড় ডাঁডিটা বাই কত? এই যে কত ছিল এখানে হর কত ছিল বলো তো? 90y/100। তাহলে এই 90y/100 এই অনুপাতটা হবে বলেছে কত বলো তো? 16/21। তাহলে এখানে লিখে দাও কত? 16/21। তাহলে দেখো এই যে এই বড় দাঁড়িটা এটা ভাগ বোঝায় বন্ধুরা সবসময়। তাহলে এই যে 120x/100 ভাগ বোঝাল কি হয়? গুণিত দিয়ে 100 যখন উপরে উঠে যায় আর 90y কি নিচে নেমে যায়, সমান কত? 16/21। এখন খেয়াল করে যে 100 100 কেটে গেল, দেখো এই 0 0 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 3 3 9 আর 3 4 12, তাহলে হয়ে গেল কত? 4x/3y সমান 16/21। এখন দেখো এই উপরে এই নিচে নিচে কাটাকাটি যায়, কিন্তু তোমরা যদি বন্ধু না জেনে থাকো তোমরা দেখো আড়াআড়ি গুণও করে দিতে পারো। তাহলে 4 21 কত হয়ে গেল? 84x সমান 3 16 48y। তাহলে y সমান এই x/y সমান এখন লিখতে পারো x/y সমান হয়ে গেল কত? 48/84। বন্ধুরা এই ক্যালকুলেশনটা কোনো প্রবলেমই নেই, তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে স্টেপগুলো জাম্প করার চেষ্টা করো। আমি যেমন একটু জাম্প করছি এখান থেকে তোমরা জাম্প করার চেষ্টা করো। তাহলে 48/47 মানে কত? 12 দিয়ে খাবে, দেখো 12 4 48, 12 7 84, তাহলে এগুলো কত? x/y সমান 4/7। তাহলে ভগ্নাংশ হয়ে গেল কত? 4/7। আশা করি বন্ধুরা তোমরা সকলে অঙ্কটা বুঝতে পেরেছো। তো চলো আমি এরপর নেক্সট অঙ্কের দিকে আসি। দেখো কি বলছে, একটা নল একটা বালতির 3/7 অংশ ভর্তি করতে পারে 1 মিনিটে, তাহলে বালতির বাকি অংশ ভর্তি হবে কত মিনিটে? তাহলে এই যে 3/7 অংশ বন্ধুরা, 3/7 অংশ এই কথার অর্থ কি বলতো? যদি বালতিটা টোটাল 7 ভাগ হয়, তার 3 ভাগ ভর্তি হতে সময় লাগছে কত মিনিট? 1 মিনিট। তাহলে বাকি অংশ ভর্তি হবে কত মিনিট? মানে এই যদি বালতিটা ধরো যদি 7 ভাগ করা হয়, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ, এই 7 ভাগ, 1 2 3 4 5 6 7, 7 ভাগে 3 ভাগ ভর্তি হতে সময় লাগছে কত মিনিট বলো তো? 1 মিনিট। 1 মিনিট। তাহলে 3 ভাগ সময় হতে 3 ভাগ ভর্তি হতে সময় লেগেছে কত? 1 মিনিট। তাহলে বলছে বাকি অংশ ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে 7 ভাগে 3 ভাগ যদি ভর্তি হয়ে থাকে, কত ভাগ বাকি আছে? 4 ভাগ বাকি আছে। তাহলে 3 ভাগ ভর্তি হতে সময় লাগে 1 মিনিট, 1 ভাগ ভর্তি হতে সময় লাগে 1 3 মিনিট, আর 4 ভাগ ভর্তি হতে সময় লাগে কত? 4 3 মিনিট। বেশ হয়ে গেল, তোর আর কিচ্ছু নেই বন্ধুরা। তো চলো এরপর আবার নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো কি বলেছে, কয়েকটি সংখ্যার যোগফল 450 এবং তাদের গড় 50, যদি 100 সংখ্যাটির সাথে যোগ করা হয় তাহলে গড় কত হবে? দেখো কি বলছে, কয়েকটি সংখ্যার যোগফল দেওয়া আছে 450, তাহলে 450 বলেছে সংখ্যাগুলোর সমষ্টি, আর এভারেজ বলে দেওয়া আছে কত? 50, তাহলে গড়ে 50। তাহলে টোটাল কটা সংখ্যা হয়েছে সেটা খেয়াল করো তো। এভারেজ যদি 50 হয়, টোটাল তাহলে আমাদের কটা সংখ্যা আছে? দেখো কাটাকাটি করো, 9টি সংখ্যা আছে। তাহলে টোটাল আমাদের 9টি সংখ্যা হয়েছে। যদি 100 বলছে যোগ করা হয় কার সাথে? যদি ওই 450 সাথে যদি আবার 100 যোগ করা হয় তাহলে কত হবে? 450 সাথে যদি 100 যোগ করি, 100 যোগ করে দাও, কত হয়ে গেল? 550। বেশ, কিন্তু যখন তোমরা
100 যোগ করে দিলে তখন কিন্তু টোটাল কটা সংখ্যা হলো বলো তো? আগে ছিল 9টি সংখ্যা, তার সাথে এখন একটা সংখ্যা বেড়ে গেল, তাহলে হয়ে গেল 10টি সংখ্যা। তাহলে বলছে এখন নতুন গড় কত হবে? তাহলে নতুন গড় কত হবে? 550 হয়েছিল টোটাল যোগফল, বা এখন টোটাল সংখ্যা কত হয়ে গেল? 9 থেকে বেড়ে 10 হয়ে গেল, তাহলে 10 শূন্য শূন্য কেটে গেল, তাহলে গড় হয়ে গেল কত? 55। তাহলে বন্ধুরা 55 হয়ে গেল বন্ধুরা এই প্রশ্নের উত্তর। চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো কি বলেছে, 7.2 কিলোগ্রামের কত অংশ 18 গ্রাম? 7.2 কিলোগ্রামের কত অংশ 18 গ্রাম? তাহলে দেখো তুমি ধরে নাও বন্ধুরা, এখানে বন্ধুরা প্রশ্নটা যেটা বলেছে মানে যে অপশনগুলো আছে সেটা পার্সেন্টেজে আছে, তো আমি ধরে নিচ্ছি যে 7.2 কিলোগ্রামের x% হয়ে গেল 18 গ্রাম। তাহলে 7.2 এর x% ধরে নাও বন্ধুরা কত? 18 গ্রাম। 7.2 কিলোগ্রামের, এটা ছিল কেজি, হ্যাঁ। তাহলে প্রথমে কিলোগ্রামকে যদি গ্রামে আনা হয় তাহলে 1 কিলোগ্রাম মানে আমরা জানি 1000 গ্রাম। তাহলে 7.2কে আমি কী করবো? 7.2কে আমি 1000 দিয়ে গুণ করে দেবো। গুণিত x% মানে লিখতে পারি কত? x/100 সমান 8 হয়ে গেল কত? 18। তাহলে দেখো আর কিচ্ছু নেই বন্ধুরা, 7.2 দশমিক তুলে দাও, তাহলে দশমিক তুললে কত হয়ে যাবে? নিচে একটা হয়ে যাবে কত? 10। এরপর কাটাকাটি করে দাও, দুটো শূন্য গেল, দুটো শূন্য গেল, একটা শূন্য গেল, একটা শূন্য গেল, তাহলে x মানে হয়ে গেল কত? 18/72 মানে হয়ে গেল 1/4 মানে হয়ে গেল 0.25। তাহলে প্রশ্ন যেটা বলেছে কত পার্সেন্ট? 0.25%, 0.25% হয়ে গেল বন্ধুরা উত্তর। কোনো কিচ্ছু নেই। চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে আসি। দেখো কি বলছে, √3 সমান দেওয়া আছে 1.732 এবং √2 সমান দেওয়া আছে 1.414। তাহলে 1/√3 + √2 এর মান কত? প্রশ্নটা বলেছে 1/√3 + √2 এর মান কত। দেখো এটা আমাদের দেখো হরের করণীয়ন করতে হবে, সেটা কীরকম দেখো, এখানে খেয়াল করো কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে কি করবো? এটাকে আমি লিখতে পারি 1/√3 + √2, এখানে একবার লিখবো √3 - √2, মানে একবার মাইনাস দিয়ে এখানে গুণ করবো। √3 + √2 তো আছে এখানে, √3 - √2 করবো, কিন্তু সবসময় খেয়াল রাখবে হরে যদি আমি √3 - √2 দিয়ে গুণ করি, লবও আমাকে সেটা গুণ করতে হবে সবসময়। তাহলে দেখো লব আমার এইখন লেখাটা আমার ঠিক আছে, কোনো ঠিক আছে বলো তো? এই √3 - √2, √3 - √2 আর √3 - √2 কেটে গিয়ে পড়ে থাকবে সেই 1/√3 + 2। বুঝতে পেরেছো? তাহলে দেখো নিচের বন্ধু এখানে একটা সূত্র পড়ে গেল a + b × a - b। যদি a সমান যদি আমি ধরি √3 আর b সমান ধরি আমি যদি √2, তাহলে a + b × a - b কি হয়? a² - b²। তাহলে একই রকম ভাবে দেখো a + b × a - b মানে কি হয় সূত্রটা? a² - b²। তাহলে a² মানে কত? √3 এর হোল স্কয়ার, মাইনাস b² মানে কত? √2 এর হোল স্কয়ার। উপরে দেখো শুধু পড়ে আছে কত? √3 - √2। তাহলে খেয়াল করো √3 এর হোল স্কয়ার, √3 এর হোল স্কয়ার মানে কি হয়? দুটো √3 কে যদি আমি গুণ করি চলে আসে কত? একটা 3, আর দুটো √2 কে যদি আমি গুণ করি চলে আসে একটা কত? 2। তাহলে √3 হোল স্কয়ার মানে হয়ে গেল 3 আর √2 এর হোল স্কয়ার মানে হয়ে গেল 2। তাহলে √3 - √2 উপরে পড়ে থাকলো। তাহলে 3 - 2 মানে যেহেতু 1 হয় তাহলে √3 - কত? √2, √3 - √2। তাহলে 1/√3 + √2 এটার মানে হচ্ছে √3 - √2। এরপর খেয়াল করো বন্ধুরা, √3 একটা মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 1.732, 1.732 মাইনাস 1.√2 মান দেওয়া আছে 414 হলো। তাহলে দেখো এই যদি বিয়োগটা করা হয় কিচ্ছু নেই, 4 8 12, 1 2 1 3, 4 কত 7, 3 7 পয়েন্ট 0 0.314 হয়ে গেল বন্ধুরা এই প্রশ্নের উত্তর। কিন্তু আমি দেখো এই তো তোমাদের বোঝানো সুবিধার্থে এত কিছু করলাম, কিন্তু তোমরা একটা খেয়াল রাখবে 1/√3 + √2 এইটা সমানই আমি ডাইরেক্ট লিখতে পারি কত? √3 - √2। এটা আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে এত কিছু করলাম, কিন্তু আবার যদি এরকমই থাকতো ধরো 1/√3 - √2 এটাকেও তোমরা লিখতে পারতে, তখন √3 এই চিহ্নটা চেঞ্জ করে দিতে, √3 + √2, অন্য কিচ্ছু নেই, একদম চোখ বন্ধ করে তোমরা এগুলো লিখতে পারো। 1/√3 + √2 সমান লিখে দেবে কত? √3 - √2। আবার যদি এরকম থাকে 1/√3 - √2 তাহলে চোখ বন্ধ করে লিখে দেবে √3 + √2। শুধুমাত্র এই যে নিচে থাকবে মাইনাস চিহ্ন, শুধুমাত্র চিহ্নটা তোমরা চেঞ্জ করে দেবে। আশা করি বন্ধুরা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আর দেরি না করে তাড়াতাড়ি নেক্সট অঙ্কের দিকে যাই। দেখো বলছে যদি একটি গোলকের ব্যাসার্ধ r হয় তাহলে ওর আয়তন কত? কিন্তু বন্ধুরা এটা পুরোপুরি সূত্র, পরিমিতির পুরোপুরি গোলকের সূত্র। গোলকের আয়তন হয় কি? 4/3 πr³ কি আয়তন সবসময় ঘন একক হয়। তাহলে বন্ধুরা তো পুরো বুঝতে পারছো, এটা গোলকের আয়তনের সূত্র হয় কি? গোলকের আয়তনের সূত্র হয় 4/3 πr³, এটা ঘন একক, এটাই সূত্র বন্ধুরা, আর কিচ্ছু নেই। এরকম একটা প্রশ্ন ছিল রেলের পরীক্ষাতে এসেছিল একবার, সেটা তোমাদের বলে দিলাম। আচ্ছা চলো নেক্সট অঙ্ক কি বলছে দেখো। নেক্সট অঙ্ক বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এখানে 12 বর্গমিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে বলছে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ, তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ ধরে নাও বন্ধুরা, প্রস্থ ধরে নাও x, তার দৈর্ঘ্য কত হবে? 3 গুণ মানে কত? 3x।
আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কত? কর্ণের মানে কত আছে? সামনে 1 আছে, তাহলে কত হয়ে গেল? 3x² সমান ক্ষেত্রফল বলে দেওয়া আছে বইটিতে, কত দেওয়া আছে বলো? প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল 3x² সমান 12 বর্গমিটার। তাহলে 3x² মান কত? 12। তাহলে x² সমান কত? 12/3 মানে কত? 4। তাহলে x মান হয়ে গেল √4 মানে কত? 2। এরপর প্রশ্নে যেটা বলেছে সেটা আছে আয়তক্ষেত্রের পরিসীমা কত। তাহলে x এর মান যখন 2 বেরিয়ে গেল, তাহলে x মানে কত? প্রস্থ হয়ে গেল 2 আর দৈর্ঘ্য হয়ে গেল 3 × 6। পরিসীমা মানে কত হয়? 2 দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, বা কত? 2 দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে 6 যুক্ত 2 মানে 8, 2 8 হয়ে গেল 16। তাহলে 16 হয়ে গেল বন্ধুরা এই প্রশ্নের উত্তর। তাহলে পরিসীমা সবসময় কী হয়? মিটারে হয়, ক্ষেত্রফল কি বর্গমিটার হয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো। আবার প্রতিদিনের মতো আমি একটাই কথা বলবো, আমার এই ভিডিওটি থেকে তোমরা যদি কিছুও শিখতে পেরেছো বলে মনে করছো, তাহলে আমার এই ভিডিওটিকে অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দাও। আর যদি খারাপও লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দাও। আর একটা কথা বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওগুলো থেকে কিছু শিখতে পারছো, তাহলে আমার চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি নতুন নতুন যদি ভিডিও আপলোড করি তখন যাতে প্রথমেই তোমার মোবাইলে পৌঁছে যায়, তার জন্য আর কি বললাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো তোমাদের অন্যতম প্রিয় ইউটিউব চ্যানেল ইজি টু সাকসেস ম্যাথ। ধন্যবাদ বন্ধুরা।